বঙ্গে প্রথম পর্বে প্রায় 93% ভোট। সংখ্যাটা শুধু পরিসংখ্যান নাকি এক তীব্র রাজনৈতিক বার্তা? ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন কি ক্ষোভের না আস্থার? 152টি আসনের এই নজিরবিহীন ভোট কি পরিবর্তনের পক্ষে জনরায়, নাকি শাসকের প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংগঠিত মোবিলাইজেশন, নাকি এসআইআর এর ভয়? প্রশ্ন উঠছেই, এত ভোট পড়ল কেন? ভয়, প্রতিদ্বন্দ্বিতা, নাকি উচ্চ মাত্রার মেরুকরণ? গ্রাম থেকে শহর, কোন স্রোতটা বেশি জোরালো ছিল? নারী ভোটারদের উপস্থিতি কি ফল নির্ধারণে গেম চেঞ্জার হতে পারে? সংখ্যালঘু ও প্রথমবারের ভোটাররা কোন দিকে ঝুঁকল? শাসক ও বিরোধী দুই পক্ষই যখন 110 থেকে 130 আসনের দাবি তোলে, সেটি কি আত্মবিশ্বাস নাকি কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখার কৌশল? এই অতিরিক্ত আত্মবিশ্বাস কি উল্টো প্রভাব ফেলতে পারে 29 এপ্রিলের পর্বে? ভোটাররা কি দ্বিতীয় পর্বে উদাসীন হবে নাকি আরো বেশি উজ্জীবিত হবে? প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় পর্বে কি 93%-এর ধারা বজায় থাকবে, নাকি প্রথম দফার উত্তাপ খানিকটা স্থিমিত হবে? প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা এবং প্রার্থী পদ বাছাই, এই 3 ফ্যাক্টর কতটা প্রভাব ফেলবে টার্ন আউটে? তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উচ্চ ভোটের হার কারণ কি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। প্রথম পর্বের ভোটের হারের প্রভাব দ্বিতীয় পর্বে কতটা পড়বে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকল এবং স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আমাদের সঙ্গে আরো একজন অতিথি জুড়ে যাওয়ার কথা রয়ে গেছে, যদি উনি জুড়ে যান আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো আমি। অঞ্জনদা, আপনার কাছে যাব প্রথমে। আজ এই যে প্রথম পর্বে আমরা গতদিন আলোচনা করছিলাম যে 93% ভোট পড়া মানে স্বাভাবিক প্রবণতার বাইরে, এই রেকর্ড সংখ্যক ভোট, এটা কি মানে শুধুই তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফল, নাকি ভোটারদের ভিতরে জমে থাকার ক্ষোভ বা আস্থাটা প্রকাশ পেল বলে মনে করেন, নাকি অনেকটাই এসআইআর এর ভয়? দেখুন, প্রথমত বলি যে সব দিক থেকে কিন্তু এবারকার ভোটটা অতি, যেহেতু আপনার 2002 সালে যে এসআইআর এর যে লিস্ট তৈরি হয়েছিল, সেই মেরুকরণটাকে ধ্বংস করছে। একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে 2002 সালে 2026 যদি এই 2026 সালে ভোটার লিস্টের নাম না থাকে, পরবর্তীকালে কিন্তু অবস্থা হতে পারে। এই দিক থেকে মানুষ যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তারা কিন্তু নিজেদের করবার জন্য ব্যস্ত হয়ে, কারণ একটা ফ্যাক্টর আগে ভোট দিতে পারতেন। নির্বাচন কমিশন একটা বড় কাজ করতে গেল, এটা কি প্রত্যেকটা মানুষ যখন তার নাগরিকের অধিকার ভোট, সেটা কিন্তু ফিরিয়ে দিচ্ছে। আর এই জন্য মানুষের মনে বাধ্যতা সৃষ্টি হচ্ছে যে আমার ভোট দিতে হবে। একদিকে ভোট না দিলে লিস্ট থেকে তার নাম বাদ দেবে, সেটা আতঙ্ক রয়েছে। অন্য একটা আতঙ্ক রয়েছে যারা শ্রমিক কিন্তু কালার নাও হতে পারে। এই জন্য শ্রমিকরা বাইরে আসছে, প্রত্যেকে দেশে ফিরতেন। এই জন্যই মাত্রাটা, এবং আরেকটা বিষয় যেখানে সংখ্যালঘু রয়েছে, আমরা নির্বাচন গুলো সেখানে 60-70% ভোট করে না। এবছর সেই সমস্ত 92-95% মানুষের মনে কি উৎসব,
সেটাও যার জন্য মানুষের মন ভাবে ভোটের প্রথম আকৃষ্ট হয়েছে, যার জন্য ওকে অঞ্জনদা, তাহলে আমি এখানে বলবো, অঞ্জনদা আমাদের সঙ্গে জুড়ে গেছেন তন্ময় ভট্টাচার্য জুড়ে গেছেন, বিশিষ্ট সাংবাদিক। আমি তন্ময়দার কাছে আসবো। অঞ্জনদা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে স্বাগত তন্ময়দা, স্বাগত আপনাকে। অঞ্জনদা, ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে এই যে ভয় বা আতঙ্ক বা এই যে পরিযায়ী শ্রমিকরা হয়তো ফিরে এসছে, যারা যারা বাইরে ছিলেন সবাই ফিরে এসছে, বা সংখ্যালঘুদের ভোটারটা বেড়েছে, এখন প্রশ্ন হচ্ছে যে কাকে ভোট দিলাম, এটার থেকে বড় ফ্যাক্টর হচ্ছে যে ভোটটা দিতে হবে এবার। এটাই কি মূল বিষয় কাজ করলো এবার পশ্চিমবঙ্গের প্রথম পর্বে ভোটে? অঞ্জনদা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, না বলছিলাম যে আপনি যে আপনার কথা অনুযায়ী যে পরিযায়ী শ্রমিকরা যারা ছিল বা যারা বাইরে থাকে তারা পশ্চিমবঙ্গে ফিরে এসছে ভোট দেওয়ার জন্য, আবার আপনি বললেন যে সংখ্যালঘু যেখানে এলাকাগুলো সেখানে ভোটের হার বেড়েছে, এবং পাশাপাশি একটা ভয় একটা আতঙ্ক ছিল যে ভোটটা দিতে হবে, নামটা না বাদ চলে যায়। তাহলে এবার কাকে ভোট দিলাম তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল কি ভোট দেওয়াটা, যে ভোটটা দিতেই হবে। অবশ্যই অবশ্যই ভোট দেওয়াটা মানুষের জনগণের অধিকার। সেই অধিকার দীর্ঘদিন প্রয়োগ করতে যে ঘটনায় ঘটে থাকুক না, নির্বাচন কমিশন ব্যাপকভাবে সফল। পশ্চিমবঙ্গে যে ঘটনাটা হয়নি, মানুষ তার পেয়েছে, এই ওকে, আসবো আপনার কাছে আরেকবার। তন্ময়দা জুড়েছেন। তন্ময়দা, আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করছি এবং আগেও একদিন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আপনারা খুব কাছ থেকে নির্বাচনকে দেখছেন, এই যে রেকর্ড, এই যে নজিরবিহীন প্রায় 93% ভোট পড়াটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা কিসের কারণে এত পার্সেন্ট ভোট পড়ছে? এটা কি মানে এসআইআর এর ভয় বা আতঙ্ক, নাকি এই যে মানে মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসছে তার জন্য মানুষ বুথমুখী হয়েছে, কোনটা? দেখুন, এখানে 3-4টে ফ্যাক্টর কাজ করছে। আমি এর আগে টিভি চ্যানেলে বললাম একই কথা। মানে কোনো রাজনৈতিক মনে করে থাকে পার্সেন্টেজ অফ ভোটে তারা একক সংখ্যাগরিষ্ঠতাতে চলে এলো, অ্যান্টি ইনকামবেন্ট, এসব বিভিন্ন কথাগুলো উঠছে। তো বিষয়গুলো হয়তো নাও হতে পারে। তার কারণ একটা কথা, এসআইআর যে কার্যত নাম্বার দেওয়া, নাগরিকত্ব চলে যাওয়া, এটা কিন্তু মানুষের মধ্যে একটা প্রচার হয়েছে। তার জন্য যে পোলিংটা বেশি হয়নি তার তো কোনো মানে নেই। আর যদি বলছে 110-52টা তৃণমূল বলছে আমরা সবুজ খেলছি, বিষয়টি সম্পূর্ণ আরেকটা পরিস্থিতি হতে পারে, যেটা আমি এখনো প্রেডিকশনে রেখেছি বা হতে পারে 90 লক্ষ ভোট যদি বাদ যায় তাহলে তো ভোটের তালিকার সঙ্গে মানে পরিমাণটা কমে গেল, শতাংশের হারে বৃদ্ধির ভাবনাটা বেড়ে গেল একদম। কিন্তু সেক্ষেত্রে আজকে যদি 50টা লোক ভোট দেয়, 50টা লোকের নাম থাকে, তাদের যদি 40 জন লোক ভোট দেয় তাহলে পার্সেন্টেজটা বাড়লো। তো সেই নিরীক্ষা কি বাড়লো? মানুষের ক্ষোভ, মানুষ কাকে ভোট দেবে সেটা কিন্তু নির্ধারিত এবং আছে। বিজেপি যদি মনে করে থাকে যে আমরা একক সংখ্যাগরিষ্ঠতে প্রথম খেপে চলে এসেছি, এটাও হাইপোথিক্যাল। হ্যাঁ, তৃণমূল যদি মনে করে না আমরা এবার চতুর্থবারের জন্য সরকার করবো, এটাও হাইপোথিক্যাল। আর সিপিএম তো ভাবছে সরকার করছি। কিন্তু মানুষ কি কথা বলছে, সংখ্যালঘুরা কি কথা বলছে, মতুয়ারা কি কথা বলছে, এই বিষয়গুলোকে ভাবতে হবে। তার আগে এসআইআর নিয়ে কার্যত যে ড্রামা পশ্চিমবঙ্গে চলছে, সব রাজ্যে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে যে ড্রামাটিক্যাল সিচুয়েশন রাজনৈতিক দলগুলো করলো, কেউ বললো গাছে বাজে রাখার, কেউ বলছে ঘুষ বেটিয়া হিন্দু থাকতে হবে, তাতে না রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বে জ্ঞানীতার একটা প্রমাণ দিয়েছে। তারা মানুষকে বোঝাতে সক্ষম হয়নি এসআইআর যদি দরকার হয় কেন দরকার হয়েছে। আমরা যদি এসআইআর কে অ্যালাউ করি, শাসক দল কেন অ্যালাউ করেছি,
আমরা তো এটা কখনোই ভাবতে পারি না আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। এটা তো একটা কি বলবো, যদি সরকার বা নির্বাচন কমিশন মনে করে থাকেন এসআইআর দরকার, আমি যদি সেই কথাটা কোনো মুখ্যমন্ত্রী হিসেবে বলে থাকি তাহলে সেটা দায়িত্বজ্ঞানহীনতার মন্তব্য। আজকে মানুষকে ভিক্টিম করে দেওয়া, মানুষকে তার মানসিকতা থেকে সরিয়ে দেওয়া। আজকে অনেকগুলো ইস্যু ছিল, এসআইআর মতো হতো। আজকে যদি বিজেপি মনে করতো অ্যান্টি ইনকামবেন্ট ভোট হবে, সেক্ষেত্রে অনেকগুলো ইস্যু ছিল। দেখুন, বহুদিন ধরে সরকারকে পশ্চিমবঙ্গের মধ্য থেকে যে কোনো রাজ্যে যদি প্রতিনিয়ত ধরুন দীর্ঘ স্কেলে, এটা তো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দেখছি, হ্যাঁ বাম সরকার 35 বছর, তৃণমূল সরকার 15 বছর, হ্যাঁ যাচ্ছে হচ্ছে তো হচ্ছে। এটা আমরা যতটা আমরা বাঙালিরা নিজেরা রাজনৈতিক সচেতন, আমরা কি আদৌ তাই? আমাদের কাছে যদি সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছে যদি এই ধর্তব্যগুলো থাকে যে আমরা অ্যান্টি ইনকামবেন্টসকে এই বার্তা ভাগ করছি, 35 বছরে এত 15 বছরে, তাহলে কি একটা তৃতীয় শক্তির আগমন হতে পারে। আজকে বিজেপি কেন্দ্রীয় সরকার হিসেবে তো প্রচুর কমপ্লেন আছে, অভিযোগ আছে। তারা বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, তারা বলেছিল, পরে সেটা অমিত শাহ ফোন করে বলেছিল দিস ইজ দ্য জুমলা স্টেটমেন্ট। তাহলে এতগুলো, দেখুন মানুষ তো আর বোকা নয়, যারা বোঝাচ্ছে তারাও মানুষ, যারা বুঝছে তারাও মানুষ। পার্থক্যটা হচ্ছে ডেজিগনেশনে। আমি সাংবাদিক, আপনি সাংবাদিক, এই ভদ্রলোক কত রাজনৈতিক ব্যক্তিত্ব, তাহলে আমি কম বুঝছি আপনি বেশি বুঝছেন, সেরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে আজকের দিনে যখন পৃথিবীর হাতের মুঠোয়, তখন আপনি যে স্টেটমেন্টটা আমাকে দিচ্ছেন বা আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি সেটা যাচাই করতে মানুষের তোর মধ্যে এখানে একটা তাহলে প্রশ্ন আছে। আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে এই যে 93% হোক বা যেটাই হোক, আসল ম্যান্ডেট কি তাহলে পশ্চিমবঙ্গ পাচ্ছে এবার? মানে মানুষের, আমি যেটা বলতে চাইছি যে মানুষের আসল রায়টা কি পাবে কি এবার? যদি ধরে নিই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে, তাকে এড়িয়ে যাবো না, কিন্তু এমন হতে পারে থার্ড মেজরিটি নিয়ে তৃণমূল সরকার ফিরে হতে পারে। মানে দুটো পথই খোলা আছে তাহলে, একদম খোলা আছে। এবং বামপন্থীদের জায়গা বাড়বে, কংগ্রেস বৃদ্ধি করবে, এবং বামপন্থী জোট আইএসএফ। এই সব থেকে মজার বিষয় হচ্ছে, যেটা আমি মানুষের সাথে কথা বলে ভোটটা যেখানে ঘোরানোর চেষ্টা করেছিল, কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু আইএসএফ এর দিকে ঘুরে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলোকে ফ্যাক্টর হিসেবে ধরলে আজকের পরিস্থিতি যে খুব উদ্বেগজনক, ছেড়ে দিলাম আমরা জিতে গেছি, এরকম ভাববার কোনো বিষয় নেই। যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু পার্সেন্টেজ অফ পোলিং দেখে যেটা মনে হয়েছে, আমরা 2011 নিরিখে যদি দেখি 80-84% পোলিং হয়েছিল, সেক্ষেত্রে সিপিএম সরকার চলে গিয়ে সরকার এসছে। কিন্তু ভাবতে পরিসংখ্যান এবং পার্সেন্টেজটা তো কমে গেছে। তাহলে 90 লক্ষ নাম বাদ গেলে যারা নিজেদের নাগরিকত্ব বাঁচাতে ভোট দিচ্ছে, তারা কোথায় দিচ্ছে, কেন দিচ্ছে, এবং ভোট দিলে কেন দেবো, কি প্রাপ্তি হবে, এগুলো কেউ ভাবছে না। শুধু হিন্দু খাতে, হ্যাঁ, আর শুধু 26 লক্ষ চাকরি, আর শুধু মহাকাল মন্দির করবো বলে আমি সরকার তোমাকে নিয়ে আসবো, এমনটি নয়। এর পেছনে একটা অন্য কোনো মানুষের, সাধারণ মানুষের কোনো উদ্দেশ্য আছে। ঠিক, আমরা এই টার্ন আউট, এটা আদৌ ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলার যে ম্যান্ডেট দিচ্ছে 92% ভোট বা 93% ভোটটা, এটা এই ম্যান্ডেটটা কোন দিকে যাচ্ছে সেটা তো অবশ্যই চোঠামেই জানা যাবে। কিন্তু আমরা এই মুহূর্তে স্পেকুলেশনই করতে পারি, আন্দাজ করতে পারি, আমরা ধারণা করতে পারি, আমরা অঙ্ক কষতে পারি। আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকও বটে, রাজনীতিকে খুব কাছ থেকে দেখেন, উনি রয়েছেন আমাদের সঙ্গে আজ, ডক্টর সঞ্জয় রায়। স্যার, এই যে বিপুল টার্ন আউটটাকে মানে আপনি কিভাবে দেখছেন? এটা কি মানে একটা পরিবর্তনের ইঙ্গিত, না একটা স্থিতাবস্থা বজায় রাখার মানে দৃঢ়তা বলে আপনার মনে হয়? আর এই যে প্রায় 93% ভোট, এটা কি বার্তা দিচ্ছে, কিসের ইঙ্গিত, এবং এটা কেন, কিভাবে হয়ে গেল? দেখুন, বেসিক্যালি নির্বাচনের রায়টা কোন দিকে যাবে সেটা তো জনগণ বলতে পারবে, সেটা 4 তারিখে বলা যাবে। তো যদি আমরা 2021 সালে যে ভোটের পার্সেন্টেজ আমরা দেখেছিলাম 83% বা 84%, 82, যাই হোক, এখন যেটা মানে সেটার নিরিখে যদি আমরা লক্ষ্য করি, এবার টোটাল নির্বাচনী যে টোটাল ইলেকটোরেট আছে, আমি মানে ওই 152টা সিটের কথাই ধরছি। ওকে, 152টা সিটের যে উনি বলছিলেন চন্দনবাবু, না জানি আমার তন্ময়বাবু, তো বেসিক্যালি সেখানে 152টা সিটে সম্ভবত
2021 সালে ভোট ছিল 4,01,00,000। ঠিক আছে, এবার সেখানে এটা এসে দাঁড়িয়েছে বোধহয় 3,64,00,000 কাছাকাছি আফটার এসআইআর ইম্প্যাক্ট। তো ভোটার কিরকম পড়েছে? ভোট পড়েছে বলছে 3,37,00,000। গতবার ভোট পড়েছিল কত? 3,30,00,000। ঠিক আছে, সুতরাং যদি গতবারের নিরিখে যদি আমরাকে মাপ দিই, ঠিক আছে, যদি ভাজকটা যদি এখন যদি আমি ছোট করে দেই, রিডিউসড ডিনোমিনেটর যেটাকে বলা হচ্ছে, একদম, তাহলে গিয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি 84 আর 92, 93 খুব কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স না কিন্তু। ঠিক আছে, ডিফারেন্স হলো অ্যাবাউট টোটাল যে ভোটের কাস্ট যেটা হয়েছে সেটা প্রায় 7 লাখের মতো বেশি হয়েছে। 7 লাখ ভোট কাস্ট বেশি হয়েছে। এখন মজার ব্যাপার হলো যেটা হলো কোন দিকে যাবে ভোটের ব্যাপারটা নিয়ে, তো সেটা হলো যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই যে লাস্ট ইয়ার যে 152টা সিটের যে ব্যাপার আছে, তার মধ্যে 30টা সিটে নির্বাচন রেজাল্ট শেষ হয়েছিল 2% মতে। ওকে, ঠিক আছে, 12টা সিটের মধ্যে 42টা সিট আছে এরকম মোটামুটি 5%-এর কাছাকাছি মধ্যে মার্জিন ছিল। যদি আপনি 7 লাখ ভোটারের যে ডিফারেন্সটা যদি ধরেন, যদি 152টা সিটে যদি স্প্রেড ওভার করেন, তো অ্যারাউন্ড বেসিক্যালি সেটা 5,000-এর কাছাকাছি। ওকে, তো এখন আমি কয়দিন আগে একটা টকশো মানে এনডিটিভিতে একটা দেখছিলাম, বলা উচিত নয়, তো বলছি যেহেতু, তো তখন দেখলাম যে প্রায় যে 5,000-এর নিচে যে সিটগুলো আছে, দিজ আর লাইকলি টু বি ইম্প্যাক্টেড। এবং এটা ধরুন না, মানে তার মানে কি, যেটা নাকি গতবার যে ওনারা বিজেপি যেটা এই 152টা সিটের মধ্যে প্রায় 59টা সিট পেয়েছিল। ঠিক আছে, সুতরাং যে এসআইআর এর ইম্প্যাক্ট যদি হয়েও থাকে, পার্সেন্টেজ অনুযায়ী 93% শুড বি রেড as basically equivalent to 84% of বা 83% of 2021। কিন্তু মার্জিনাল যে টোটাল যে সংখ্যা যেটা, এটা গেল তো রিলেটিভ ডিফারেন্স। কিন্তু যদি টোটাল ভোটে যদি কত ভোট কাস্ট হয়েছে নিরিখে যদি লক্ষ্য করে দেখি, তাহলে 7 লক্ষ ভোট কাস্ট বেশি হয়েছে। এখন এই 7 লক্ষ ভোটের কাস্টটা তো যে বেশি হয়েছে, সেটা যে সবটাই যে এক পার্টির দিকে যাবে সেটাও কথা নয়। ঠিক আছে, আর সেকেন্ড হলো যেটা এবারের ভোটে গতবারের ভোট থেকে একটু আলাদা বলে মনে হচ্ছে, সেটা হলো যে বামপন্থী এবং কংগ্রেসের কি ভূমিকা হবে। ঠিক আছে, কারণ গতবারে কয়েক দফার ভোটের পরবর্তী সময়ে আমরা বিভিন্ন মানে অসমর্থিত যে সমস্ত সূত্র আছে তা থেকে জানা গিয়েছে যে বেসিক্যালি মোটামুটি ভাবে ভোটটা তৃণমূল কংগ্রেসের দিকে শিফট হয়েছিল। কারণ কি, তৃণমূল কংগ্রেস গতবার প্রায় 47-48% ভোট পেয়েছিল অ্যাসেম্বলিতে। তো সুতরাং এইবার যদি ওই ভোটটা ওই দিকে না শিফট করে, তৃণমূলের যে নাকি পার্সেন্টেজ যেটা নাকি জেনারেলি প্রজেক্ট করা হয় 43%-44%-এর কাছাকাছি, যদি ওই শিডিউলটা যদি নিচে নেমে আসে, তাহলে পরিস্থিতি এই 152 সিটে কি হবে, রেজাল্ট কি হবে, এটা কিন্তু স্টুডিও থেকে বসে তার এক্সাক্ট ক্যালকুলেশন করাটাই উইল বি ভেরি ডিফিকাল্ট। তাহলে সেই আসনগুলো, যে আসনগুলো আপনি বলছেন প্রায় 40টার উপর আসন, যেখানে 5,000-এরও কম ছিল মার্জিন, সেগুলো একটা বিরাট বড় ফ্যাক্টর হতে পারে। এবং সেখানে যদি কোনো ধরনের সুইং কোনো এক পক্ষের দিকে যায়, তাহলে এবার যে 7 লক্ষ ভোট বেড়েছে, সেই 7 লক্ষ ভোটাররাও যদি কোনো এক পক্ষের দিকে সুইং দিয়ে থাকে, তাহলে হয়তো তারা লাভবান হবেন অনেক বেশি। অঞ্জন দা, ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, এই বিপুল টার্ন আউটটা? এই যে স্যার যেটা বললেন হিসেবটা, প্রায় 7 লক্ষ ভোট বেশি পড়েছে এবার এই 152টা আসনের নিরিখে 2021 সালের তুলনায়। তাহলে সেখানে এই 7 লক্ষ ভোটার কোন দিকে, মানে এলাকা বুঝে, জেলা বুঝে কোন দিকে সুইং হওয়ার সম্ভাবনা বেশি দেখছেন? এটা কি পরিবর্তনের ইঙ্গিত, নাকি স্থিতাবস্থা বজায় রাখার একটা মানে দৃঢ়তা বলে মনে হয় এই 7 লক্ষ বেশি ভোটারটা? একটা নির্বাচনী যে যখন বেশি পরিমাণে তখন কিন্তু শাসক দলের বিপক্ষে করে, প্রতিষ্ঠান বিরোধী প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু এবার নির্বাচন দেখুন, এবার কিন্তু চতুর্থমুখী মনে হচ্ছে। আর আগে যেমন আপনার 2015 সাল থেকে 25 সাল অর্থাৎ 24 সালের আগে পর্যন্ত
একটা জিনিস কাজ করতো, যেমন তৃণমূলের যারা বাহিনী ছিল তারা কিন্তু মানুষ কিন্তু সহ্য করত। কিন্তু বর্তমানে যে যে আমরা দেখতে পাচ্ছি মানের বদল মার হচ্ছে, এই যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তৃণমূল পিছিয়ে গেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, বিরোধী নেত্রী ছিলেন, আর এখন মুখ্যমন্ত্রী। আমরা এখন পর্যন্ত কোনোদিন দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে গেছেন। জনগণ কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। সিপিএম কি জোর তৈরি করেছে, মেরুকরণ সভ্যতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কংগ্রেস সে একদম পায়ের তলায় মাটি ছিল না, কিন্তু কিছুটা মাটি ফিরে যাচ্ছে। বিজেপি ফ্যাক্টর হচ্ছে ধর্মের। এখন দুটো দল, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি, এই দলের মধ্যে বড় লড়াই চলছে। তৃণমূল বলছে 1500 টাকা ভাতা দেবে, অন্যদিকে বিজেপি বলছে 3000 টাকা ভাতা দেবে। এই যে ভাতার লড়াই, সাধারণ মানুষ কিন্তু দিশা করেছে। আর একটা আমরা যখন গ্রামে গণনা করছি, তাদের কাছ থেকে যেটা আমরা পাচ্ছি, তৃণমূলের যে সমস্ত এমপিরা বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু নিজেদের পরাজয়কে নিজেরা দেখে। দেখুন, অনুব্রত মণ্ডল উনি কিন্তু ভোটের আগে বলেছিলেন যে আমরা অন্যদের মধ্যে 125টা আসন পাবো, কিন্তু নির্বাচনের বলেছিলাম এটা ভুল। খুব 14 থেকে 15 আসন পাবে তৃণমূল। বাইরন তিনি কংগ্রেস থেকে জিতেছিলেন বাই ইলেকশনে, জেতার পরে তৃণমূল ভোটের সংবাদ মাধ্যমে সাংবাদিকদেরকে সম্মেলন করে বলেছেন আমি নিজে হারছি। পাশাপাশি মুর্শিদাবাদের আরো 6টা কেন্দ্রে তৃণমূল কিন্তু হারছে। বিজেপিকে আপনার ভোট দিন, বিজেপি ক্ষমতায় আসছে। এই যে তৃণমূলের নিজের ক্ষমতা হারাচ্ছে, এটা কিন্তু সামনের যে নির্বাচনগুলো বাকি আছে, এটা কিন্তু বিরোধীরা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। শাসক দলের মনোবল ভেঙে যাচ্ছে। অন্যদিকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের এলাকায় মিছিল করতে না পেরে নিয়েছেন, বললে আমাকে 2 নম্বরে সিম্পলে ভোট দিন। এই যে তৃণমূলের নিজেদের করছে যে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারে, এটা কিন্তু যে সমস্ত বিধায়ক, অর্থাৎ বিধায়ক যারা তৃণমূলের ক্যান্ডিডেট আছেন, মানুষের দেখছে। ওকে, অঞ্জনদা আমি আসবো আপনার কাছে। তন্ময়দা, এই যে অনেক সময় বলা হয় উচ্চ ভোটদানে নীরব ভোটারদের ভূমিকা একটা নির্ধারক ভোট হয়ে ওঠে, তো যারা প্রকাশ্যে মত দেয় না কিন্তু ব্যালটে সিদ্ধান্ত নেয়, তো এই নির্বাচনকে মানে নির্বাচনে সাইলেন্ট ভোটার কতটা ফ্যাক্টর হচ্ছে? এই যে 92-93% ভোট, এখানে যারা হয়তো খুব বেশি ভোটকে গুরুত্ব দেন না, এবার হয়তো এসআইআর এর ভয়ে হোক বা আতঙ্কে হোক তারা হয়তো বুথমুখী হয়েছেন, তো তাদের ভোটটা কোন দিকে শিফট হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এখানে তৃণমূল একটা মনে করেছিল। আমি অঞ্জনদা আপনার কাছে আসবো, আমি তন্ময়দার কাছে জানতে চাইছিলাম প্রশ্নটা, আপনার কাছে আসবো অঞ্জনদা আরেকবার। তন্ময়দার কাছে জানতে চাইছিলাম অঞ্জনদা। আমি একটা হিসেব বলি, নোটা ভোটার জায়গা আছে জানেন তো, যেখানে বহু সংখ্যক ভোট মানুষ নষ্ট করে। সেটা গণতান্ত্রিক অধিকার, মানুষ কোন রাজনৈতিক দলকে দেবে বা দেবে না। কিন্তু এবারের পরিস্থিতি যেটা আমি বারবার করে বলছি, এটাই একটা কিন্তু একটি ফ্যাক্টর। মানুষ কাকে বেঁচে তার এটা ফ্যাক্টর থেকে কিন্তু এফআইআর এর নিজেদের নাগরিকত্ব প্রমাণ করা, ভোট দেওয়ার তাগিদ থেকে কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর। সবাই এটাকে এড়িয়ে যাচ্ছে, আমি জানি না।
ব্যালট থেকে শুরু করে ইভি যারা যারা ভোট দিচ্ছে এবং আপকামিং আজকের যারা জেনারেশন বিশেষ করে জেনুজিরা তারা কিন্তু ধর্মের মেরুকরণের রাজনীতি বোঝে না। বাংলার যে প্র্যাকটিক্যাল আজকে আমি কিছু পাই একটি ধারাবাহিকতাকে বিবর্তনের জায়গা না এলে একটি ধারাবাহিকতাকে পোষণ করবো, কিন্তু আজকের যে জায়গাটা তৈরি হয়েছে, আমি আবারও বলছি 2011 থেকে কোনো শিল্প সম্ভাবনায় বাংলা ছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমি অধিগ্রহণ নীতিকে সামনে রেখে বিরোধিতা কিন্তু সরা দেবে, কিন্তু এরকম কোন বিরোধিতা এস্টাবলিশ করা গেছে হিন্দু ইসলামে বা হিন্দুবাদ ছাড়া যায়নি, এত একটা সেগুলো কিন্তু যায়নি। তবে যারা কি বলবো, যারা সাইলেন্ট ভোটার বলুন, যারা পরিপক্ক ভোটার বলুন এবং যারা আপকামিং দল যারা ভোট দিচ্ছেন এবছর তারা বলুন, সব জিনিসে কিন্তু একটা আলাদা পরিকল্পনা তৈরি হওয়ার সুযোগ রয়েছে বলে আমি প্রাথমিকভাবে অনুমান করতে পেরেছি। এবং স্যার যেটা বললেন তার সাথে পুরোটাই সহমত। এই যে ভোট অফ পার্সেন্টেজ যে কিছু বেড়েছে কমেছে, এটা কিন্তু ফ্যাক্টর হবে এবং কোনো দলেরই এটা ভাবনার অবকাশ নেই যে আমরা একক মেজরিটিতে চলে এসেছি। আবার এটাও হতে পারে যদি ভোটটা সুইং করে তাহলে শাসক দলের জায়গায় থাকলে হয়তো বিজেপি আর এগোতে পারলো না, বা বিজেপি শাসক দল যে বিজেপি এটা বলেছিল সেটাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা এটা স্পেকুলেশন, আমরা চিন্তা ভাবনা করছি। মূল কথাটা যেটা আমরা পারবো বাংলার ক্ষেত্রে বলছি, সেটা চৌঠা মেয়ের আগে কোনো মতেই কোনো স্পেকুলেশন করা ঠিক হবে বলে মনে হয়। ওকে স্যার, এই যে গ্রাম শহর জুড়ে আমরা ভোটারদের লম্বা লাইন এবার আমরা দেখেছি পশ্চিমবঙ্গ নির্বাচনে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ গরম ছিল, সেই গরমকে উপেক্ষা করে কিন্তু এই অংশগ্রহণ কি মানে উন্নয়ন কাজ মূল্য বৃদ্ধির মতো মানে ইস্যুগুলোতে মানে এই ভিড়টা লক্ষ্য করা গেছে, নাকি এটা পরিচয় ভিত্তিক একটা মেরুকরণ বেশি মানে প্রভাবিত হয়েছে জনতা বলে মনে করছেন? আমি যেটা পশ্চিমবঙ্গে নির্বাচিত গত বছর যদি আপনার কথা অনুযায়ী যদি 82.33% ভোট পড়ে থাকে, ইট ইজ উইচ ইজ বেসিক্যালি as good as 93% যেটাকে বলা হচ্ছে, প্রায় কাছাকাছি, একটু হয়তো বেড়েছে। আমি বললাম টোটাল গিয়ে 7 লাখের মতো ভোটার যেটা নাকি বেড়েছে, কাস্ট বেশি হয়েছে যেটা, কিন্তু ভোটার সংখ্যা অত কমেছে, 3,64,000 এসে দাঁড়িয়েছে। এখানে 4,01,000 থেকে প্রায় 37 লক্ষ ভোটার এই 152টা সিটে কমেছে। তার মানে কি লাইনটা আমরা যখন 83% ভোট যদি আমরা 2021 সালে দেখে থাকি তখনও ভোট পড়েছে। 83% ইজ এ ভেরি গুড নাম্বার। তার মানে কি পশ্চিমবঙ্গে ইট ইজ বেসিক্যালি কালচার। আর সেকেন্ডলি হলো যেটা আমি বলছি যে এসআইআর এ যারা নাকি ইম্প্যাক্ট 10%, 11% বা 12% যেটা ভোট এসআইআর এ গিয়েছে, 90 লক্ষ বা 91 লক্ষ কাটা গিয়েছে যে ভোটটা বলা হচ্ছে, তার মানে কি এটা তো আর বাদ বাকি 90% যাদের নাম রয়ে গেছে দে ডু নট ফিল দ্যাট মাচ মানে ফিয়ার, তারা এতটা ভয় বুঝতে পারছে না, যেটা নাকি এটাও আমি বলবো একটা ধরনের প্রচার। এটা একটা ধরনের প্রচার যেটাকে নাকি আমি বলবো যারা নাকি একটা শাসক গোষ্ঠীর তরফ থেকে এটা প্রচার, তারা কারণ কি যেটা নাকি তৃণমূল কংগ্রেস বরাবরই গতবার যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা লক্ষ্য করেছিলাম ইলেকশনের সময় পা ভেঙে উনি ভোটটা অনেক রকম ভাবে মানে প্রচারে নিয়ে যেতে পেরেছিলেন, সিম্প্যাথি ভোট। এইবার লক্ষ্য করে দেখুন বেসিক্যালি তৃণমূল কংগ্রেস জানে দে হ্যাভ লট অফ বেসিক্যালি উইকনেসেস, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তার কাছে, দুর্নীতি থেকে মহিলা নিরাপত্তা, আপনার শিল্পহীনতা, কত কিছু বলবো, মানে যে মানে নির্বাচনের সময় যে ভায়োলেন্স হয়, ঠিক আছে, বা রাজনৈতিক সন্ত্রাস, সুতরাং এগুলোকে, এবং উনি বাঙালি অস্মিতা কদিন আগে জাগানোর চেষ্টা করছিলেন, প্লাস এখন এসআইআর নিয়ে যে কেন্দ্র বিরোধী যে একটা বা ইলেকশন কমিশনের বিরুদ্ধে যেভাবে নাকি একটা উনি সুর চড়িয়েছেন, ঠিক আছে, এগুলো বেসিক্যালি হলো নিজেদের ব্যর্থতা ডাকবার জন্য। অন্যদিকে যারা নাকি সরকার বিরোধী যারা দল আছে দেয়ার অলসো, আমি বলবো যে পশ্চিমবঙ্গে বেসিক্যালি আপনি অ্যাজ অ্যান একাডেমিক আমি বলবো গুড গভর্নেন্স ইজ ওয়ান্টিং, সেখানে তো গুড গভর্নেন্স এর অভাব মানুষ বুঝে, এটা তো সর্বজন বিদিত। গুড গভর্নেন্স নেই এই মুহূর্তে বলছেন আপনারা, কিন্তু মানুষ সেটা কতটা চায় গুড গভর্নেন্স সেটাই এখন দেখা যাবে ভোটের রেজাল্টে। এখন বেসিক্যালি কতখানি মেনুভার করতে পেরেছে। এখন এই যে আলোচনাটা যারা হচ্ছে, যারা নাকি আপনি একটা জিনিস মজার ব্যাপার দেখবেন,
যদি মানে যারা বলছে যে আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি, এখানে দুটো ফ্যাক্টর কিন্তু মানে কাউন্টার করছে। কিরকম? এসআইআর এর ভয়ে যারা নাকি বলছে আমার নাম কেটে যেতে পারে আগামী দিনে, সেজন্য যারা ভোট দিচ্ছে, এটা যেমন একটা ফ্যাক্টর যদি হয়। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে বলছে এখানে মানুষ নির্ভয়ে এবার হচ্ছে ভোট দিতে। তার মানে আগের দিনে যদি তারা আগের সময়ে যদি তারা নির্ভয়ে ভোট না দিতে পারে, তাহলে তো তারা এখন সরকারের পক্ষে ভোট দেওয়ার কথা না। ঠিক আছে, সুতরাং তাহলে তারা যদি দিতে পারতো তাহলে সমীকরণটা অন্যরকম হলেও হতে পারতো আগে। মানে সুতরাং এই ফ্যাক্টরটা সুতরাং একটা কিরকম ডিফিট করছে। সুতরাং আমরা এখান থেকে বসে বেসিক্যালি যে দলকে সমর্থন করছি বা সাইলেন্টলি হোক বা যেভাবে হোক, বেসিক্যালি আমরা অঙ্কটাকে ওই দিকে ঘোরানোর চেষ্টা করছি। কিন্তু মানুষ কি করে সেটা মানুষের কাছে রয়েছে। তবে নির্বাচন কমিশনের এবার এটা একটা, অনেকেই বলছিলেন, গতদিন অঞ্জনদাও বলছিলেন যে এটা নির্বাচন কমিশনের একটা ক্রেডিট, যে নির্বাচন কমিশন মানুষকে বুথমুখী করতে পেরেছে। 93% মানুষকে বুথমুখী করেছে এবং পাশাপাশি মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে। আপাতত প্রথম পর্বের নির্বাচন কমিশনের ক্রেডিট এটা। আমরা আরেকটা বিষয়ে যাব, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। অঞ্জনদা, এই যে উচ্চ ভোটের হারে বামফ্রন্ট কতটা কার্যকর ফ্যাক্টর হতে পারে? মানে যারা ধরুন গত কয়েকটা নির্বাচনে বামেদের ওপর আস্থা হারিয়ে ঘরে ছিলেন বা বিকল্পে গিয়েছিলেন বা অনেকে হয়তো ভোটই দেননি, বামফ্রন্টকে দেবো না অন্য কোনো দলকেও দেবো না, এমন কিছু কমিটির ভোটার বামফ্রন্টের নাকি বরাবরই থাকে, তারা কি এবার নতুন করে উজ্জীবিত হয়ে ভোট দিয়েছেন বলে আপনি মনে করেন এবং তা কি ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনার ধারণা? দেখুন, অতীত যেদিন নির্বাচন হচ্ছে সেদিন কৃষ্ণনগরের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার মোদী তিনি গ্যারেন্টি দিয়েছেন যে যাদের নাম ওঠে অর্থাৎ ধর্মীয় কারণে থেকে বা অন্য থেকে এসেছেন, তারা এসআইআর এর ফর্ম ফিল করতে বলছেন। এসআইআর এর ফর্ম যদি গ্যারেন্টি দিচ্ছে তাদের কিন্তু ভারতের তারা নাগরিকত্ব পাবে। আর এই থেকেই যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন তারা কিন্তু বিশ্বাস রেখেছেন। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন লাগবে না, কোন আবেদন করতে হবে, তার কথায় যারা বিশ্বাস করে এসআইআর এর ফর্ম ফিল আপ তারা কিন্তু নাগরিকত্ব করেনি, নিজের ভোটার হিসেবে অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু নাগরিকত্ব ফিরে পেয়েছেন। প্রধানমন্ত্রী ফর্ম ফিল আপ করলেন, তিনি 2 মাস আগে এসছেন, অর্থাৎ বসবাস পশ্চিমবঙ্গে হচ্ছে তাদের নাগরিকত্ব। আর এখানে সম্প্রদায়ের মানুষ নেমে পড়েছেন তাদের মধ্যে যেগুলো বাকি আছে এর কিন্তু বড় প্রভাব। আর এই প্রভাব মানে অন্যদিকে কিন্তু তৃণমূল অনেক আপনাকে একটা কথা বলি, যে নির্বাচন নির্বাচনের 70টা আসন কি 600 থেকে আপনি 5,000-এর মধ্যে ছিল। 70টা আসন কিন্তু এবার বড় ফ্যাক্টর বিজেপির পক্ষ থেকে আমরা এগিয়ে গেছি। যে পরিমাণ ভোটার আমরা পর্যবেক্ষণ ভোটটাই কিন্তু বাদ গিয়েছে তৃণমূল শাসনের। এইখান থেকেই কিন্তু বেশি লোকে দেখছে। আপনি বলছেন 70টা আসন ফ্যাক্টর হতে পারে এবার, অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। তন্ময়দা, আমি এই ব্যাপারটাতে আপনার কাছে একটু চাই, মানে আপনার কি দৃষ্টিভঙ্গি বা আপনি কি দেখছেন? এই যে বামফ্রন্টের কথা বলা হচ্ছে এবার কিং মেকার হয়ে যেতে পারে বামফ্রন্টের ভোটাররা বা বামফ্রন্ট যে ভোটটা পেল,
ভোট কাটাকুটিতে তারা কিন্তু একটা অন্যভাবে রেজাল্ট সামনে এনে দিতে পারে, কতটুকু এটা বাস্তবের মাটিতে কতটা হতে পারে? কিন্তু কিভাবে করবে? আজকে বাম মোর্চা যেটা বলা হচ্ছে, আওয়াজটা খুব খারাপ। আমাদের অবস্থান যদি তাহলে করবে, খাতা খুলবে, এটা কিন্তু আজকের দিনে যে আমাদের আঞ্চলিক জায়গায় আমাদের একদম ফিরে দেওয়া আবার বলছি শক্তি দ্বারা হতে পারে, সেটা কিন্তু সময় অপেক্ষা। আরো ক্লিয়ার হবে আগামী ওকে, ধন্যবাদ তন্ময়দা। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি স্যার, একই প্রশ্ন আপনাকেও রাখবো। তার আগে তন্ময়দা এবং অঞ্জনদাকে আমরা অবশ্যই ধন্যবাদ দেবো, আপনারা সঙ্গে থাকতে পারেন। স্যার, আপনার কি মনে হয় এই জায়গাটাতে? আমরা সরাসরি দেখছি প্রতিদ্বন্দ্বিতা শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে, কিন্তু এবার বলা হচ্ছে যেহেতু কংগ্রেস এবং বামফ্রন্ট জোটে যায়নি, বামফ্রন্টের যে সাইলেন্ট ভোটাররা, বামফ্রন্টের যে কমিটেড ভোটাররা, যারা হয়তো কংগ্রেসের সঙ্গে আতাত ছিল বলে বামফ্রন্টকে প্রত্যাখ্যান করেছিল, বা এতদিন আসার আলো দেখেনি বলে কেউ বলছে বামফ্রন্টকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এবার এসআইআর এর জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, বলছে যে বুথমুখী হয়েছে সব ভোটার, 93% ভোট পড়েছে, সেখানে বামফ্রন্টের ভোটটা কতটা মানে ফলাফলে কতটা ফ্যাক্টর হতে পারে বা প্রভাব ফেলতে পারে? দেখুন, 35 বছর বামফ্রন্ট সেখানে শাসন করে গিয়েছে। সুতরাং বাংলায় একটা কথা আছে, নদী শুকিয়ে গেলেও কিন্তু তার একটা রেখা থেকে থাকে। একদম ঠিক আছে। সুতরাং বামফ্রন্ট একবারে মুছে গিয়েছে, সেটা যদি বলা হয় তাহলে সেটা কিরকম না? তো সুতরাং বামপন্থীদের বেসিক্যালি এখন পপুলারিটি যেটা, সেটা হলো বেসিক্যালি শহরাঞ্চলে ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে। ঠিক আছে। সত্যি কথা কি, বামফ্রন্টকে যে রেড টেরার যেটাকে বলা হয় বা লেবার মিলিটেন্সি যেটা আছে, যেটা নাকি মানুষ সেটা প্রত্যক্ষ করেছে বা বিভিন্ন সময়ে শেষ সময়ে যেটা দেখেছে, যার জন্য নাকি বামফ্রন্টকে বেসিক্যালি জনগণ প্রত্যাখ্যান করেছে সেখানে। এখন বেসিক্যালি বামফ্রন্টের যে ভোটের পার্সেন্টেজ কতটা এক্সাক্ট ছিল, সেটা তো বামফ্রন্ট দীর্ঘদিন আপনার এই কংগ্রেসের সঙ্গে আতাতে গিয়ে ওনারা বুঝতে পারছেন না বেসিক্যালি হোয়াট ইজ দেয়ার, নিজেদের শক্তিটা যাচাই করতে পারছেন না। এখন বেসিক্যালি কিছু কিছু সময় গত বছর যেরকম আমরা বলেছি যে অসমর্থিত সূত্র থেকে দেখেছি যে শেষের দিকে হয়তো বামফ্রন্ট হয়তো বিজেপিকে আটকে দেওয়ার জন্য, কারণ কি আপনি লক্ষ্য করে দেখেন 152টার মধ্যে যে সিট হয়েছে তার 59টা পেয়েছিল। এখন যদি সেম রেটে যদি হয়তো আপনার যদি আর বাদ বাকি যে 142টা সিটে যদি ওনারা করতো, বা যেভাবে নাকি বিজেপি প্রচারে নিয়েছিল দে আর গেটিং 200, যে কোনো কারণে হয়তো বিজেপিকে আটকানোর জন্য হয়তো কিছু ভোট আপনার শেষ পর্যায়ের দিকে 3-4টা পর্যায়ের দিকে, গতবার তো অনেক পর্যায়ে ভোট হয়েছিল, ভোটটা হয়তো তৃণমূলের দিকে ওনারা স্ট্র্যাটেজিক্যালি হয়তো শিফট করিয়েছেন, ভোটাররা ভোট করিয়েছেন। তো বেসিক্যালি এখন যদি ওই ভোটটা যদি ওনারা না করেন, ঠিক আছে, তখন এখন ব্যাপারটা হলো যে এখন যে বিজেপি যে তার মধ্যে যে আপনার যারা নাকি 2016 সালের আগ পর্যন্ত, যাদের নাকি 2011 সালে খুব বেশি অস্তিত্ব ছিল না, তো বিজেপিতে যে ভোটটা গিয়েছে ওটা কার ভোট বলা হচ্ছে? বেসিক্যালি ইট ইজ বেসিক্যালি ভোট অফ দ্য লেফটিস্ট ভোট, যারা নাকি বিজেপির দিকে শিফট, তৃণমূল বিরোধী ভোট যেটা শিফট হয়েছে। এখন এইবার যদি আবার যদি তারা যদি নিজস্ব একা যদি লড়তে চায়, এখন সেই ভোট বিজেপিতে তো অনেক লোক ভোট পড়েছে, দীর্ঘদিন যাবত বিজেপিতে 38% ভোট বিজেপির রয়ে গেছে। এইবার যে নির্বাচন আসবে, এই নির্বাচন
নির্বাচনের সময় এইবার যদি প্রতিষ্ঠান বিরোধী যে ভোটটা আমরা বলছি, প্রতিষ্ঠান বিরোধী কিন্তু হাওয়া পশ্চিমবঙ্গে কিন্তু যারা নাকি বিরোধী দল আছে তারা তুলতে পারেননি বলে আমি বলছি। কারণ মহিলাদের সুরক্ষায় বলুন বা বিভিন্ন যে ফ্যাক্টরগুলো ছিল এগুলোকে যে এনকেশ করতে পারেনি। বামপন্থীরা অনেক আন্দোলন করেছে, সেটা নির্বাচনের ব্যাপার, কিন্তু বেসিক্যালি মিডিয়া যেটা এক্সারসাইজ আমরা দেখেছি প্রচারে ওটা নিয়েছেন, যদি প্রচারে নিয়ে থাকে তাহলে বামপন্থীরা নিয়েছে। কিন্তু ব্যাপার হলো দে আর নাও বেসিক্যালি কনসেন্ট্রেটেড অ্যামাং বেসিক্যালি a section of the educated youths এবং এই আপনার কি জানি কয় ছাত্রদের মধ্যে। এবং আপনি নির্বাচনে দেখবেন যে বামফ্রন্টের যারা নাকি ক্যান্ডিডেট তার অধিকাংশই কিন্তু দে আর বেসিক্যালি কামিং ফ্রম দেয়ার ওদিকে একটা বিশেষ নাম্বার ডিওএফআই বা এসএফআই যারা যে প্রতিষ্ঠান ছিল ওদের থেকে কিন্তু একটা বিশাল অঙ্ক এবং বেশ যুব সমাজকে ওনারা প্রাধান্য দিয়েছে। সেটা অনেক দিনের ট্রেডিশনটা সেখানেও ভেঙেছেন। বারবার বলা হচ্ছিল যে বামফ্রন্ট নতুনদের সুযোগ দেয় না, এখন এবার কিন্তু সেটা একদম কিন্তু ব্যাপার হলো রুরাল এরিয়ায় যেটা আছে, রুরাল এরিয়ায় বামফ্রন্টের সংগঠন তো ততটা স্ট্রং না। সুতরাং এখন যে উনি যে একজন বলছিলেন অঞ্জনবাবু 70টা সিটে, এখন হোয়াট ইজ দ্য এক্সাক্ট নাম্বার অফ সিট আমরা তো শহর এবং শহরমুখী সিটে বামফ্রন্ট এবার আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি ইজ গোয়িং টু বি এ ফ্যাক্টর। এবং ওনারা কার ভোট কাটবেন, যদি দুই দলেরই কাটেন তাহলে তো বেসিক্যালি গতবারের মতো পজিশনই থেকে যাচ্ছে হয়তো, কিন্তু যদি এক দলের ভোট কেটে দেয় ঠিক আছে মানে কার ভোটটা কাটবে চিত্রটা অন্যরকম। সুতরাং যদি যে কোনো একটা দলের ভোট কাটে, যদি সরকারের যদি ভোট কাটে, সরকারি যারা নেই তৃণমূল কংগ্রেসের ভোট কাটে, তাহলে বিজেপি উইল গেট এ নেই বিজেপি এইচ পে সেই জায়গায় যেতে পারবে কিনা বলতে পারছি না, কতটা গেইন পাবে বলতে পারছি না। আর যদি বিজেপির ভোট কেটে যায় তাহলে বিজেপি ফল ডাউন। তো বেসিক্যালি সেই ক্ষেত্রে তৃণমূল তো বেসিক্যালি তৃণমূলকে ইনডাইরেক্টলি হেল্প করবে। দিস ইজ ওয়াই দে আর টেলিং দে আর বেসিক্যালি টেকিং এ পিভটাল রোল। আর কংগ্রেসের যেটা আছে মালদা মুর্শিদাবাদ এলাকায় আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেখানে হয়তো কিছুটা ইম্প্যাক্ট করবে, এটা আমার ধারণা আর কি। এখন আলটিমেটলি দিনের শেষে আমি যেটা ভাবছি আর কি, আমি যেটা বলবো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি দুটো ফ্যাক্টর যেখানে নাকি এখন মিডিয়ায় খুব এক্সারসাইজ চলছে যে হয়তো মানে এসআইআর এর ইম্প্যাক্টের জন্য, এসআইআর এর ইম্প্যাক্টটা তো 10% লোকের হয়েছে যাদের হয়েছে বা যার পরবর্তী সময় নাম উঠেছে, বা অনেকটা তার মধ্যে কিছু সংখ্যক লোক হয়তো ভয়ে গিয়েছে। কিন্তু যে হাই পার্সেন্টেজ অফ ভোট যেটা নাকি 83% ভোট, ওয়েস্ট বেঙ্গল ইজ বেসিক্যালি ইজ নোন ফর হাই পার্সেন্টেজ অফ ভোট, ত্রিপুরা ইজ নোন ফর হাই পার্সেন্টেজ অফ ভোট। এবং যেটা নাকি ইম্প্যাক্টফুল, যদি ইলেকশন কমিশনের যদি এই কথাটা সত্যি হয়ে থাকে যারা আগে ভোট দিতে পারেনি তারা এবার মানে নির্ভয়ে নির্বিঘ্নে গিয়ে ভোট দিয়ে এসেছে, তাহলে কিন্তু তারা কিন্তু দে উইল কিপ ইট ইন মাইন্ড দ্য এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর আমার মনে হয়। সুতরাং অঙ্ক যেগুলো এখন আমরা বাজারে দেখতে পাচ্ছি, নো অঙ্ক ইজ দ্যাট মাচ রিলায়েবল, এভরিবডি ইজ অঙ্ক পাল্টে যেতেও পারে, ঠিক শেষ বেলায় অঙ্ক পাল্টে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য আজ আর আলোচনা করার জন্য। এবং আমাদের সঙ্গে অনলাইন জুড়ে ছিলেন পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক অঞ্জন শুকল এবং সাংবাদিক তন্ময় ভট্টাচার্য। আপনাদের দুজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আমরা অবশ্যই আজকের এই আলোচনা থেকে দর্শক বন্ধুরা যেটা আমরা এতটুকু বুঝতে পারছি যে প্রথম পর্বের অস্বাভাবিক উচ্চ ভোটের উপস্থিতি একাধিক সম্ভাবনার দরজা কিন্তু খুলে দিয়েছে। এটা যেমন একটা তীব্র মেরুকরণের ফল হতে পারে, তেমনি নীরব ভোটারদের প্রত্যাবর্তনের ইঙ্গিতও কিন্তু হতে পারে। শাসক ও বিরোধীর আক্রমণাত্মক দাবি, বামেদের সম্ভাব্য পুনরুজ্জীবন এবং দ্বিতীয় পর্বে এই প্রবণতা বজায় থাকবে কিনা, সব মিলিয়ে ছবিটা এখনো অনিশ্চিত, কিন্তু লড়াই যে অত্যন্ত তীব্র তা স্পষ্ট। শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে শুধু সংখ্যার অঙ্ক নয়, বরং ভোটারদের মনস্তত্ত্ব, স্থানীয় ইস্যু এবং নীরব স্রোতের দিক, যার ইঙ্গিত মিলছে কিন্তু উত্তর পাওয়া যাবে 4 মে। সঙ্গে থাকুন, দেশ দুনিয়ার সব খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।